সুপ্রিয় দর্শক, আমি ইয়াংওয়েমিং স্বর্ণা চীনের কুনমিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল। তিনি এবারের ইউনানে অনুষ্ঠিত ৭ম চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ ভাষণ দিয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তো এবার ১০ম চীন দক্ষিণ এশিয়া এক্সপো আসলে এখানে বাংলাদেশকে প্রধান অতিথি দেশ হিসেবে সম্মান দিয়েছে এবং আমরা শুনেছি, অনেকেই বলেছে যে ইউনান কুনমিং এক্সপো ইতোমধ্যে চীন এবং বাংলাদেশের মধ্যে চীন তথা দক্ষিণ এশিয়া দেশের মধ্যে যে বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। তো এক্ষেত্রে আপনার একটু মতামত জানতে চাই। অফকোর্স, যে এক্সপোটা হয়েছে 10th চায়না সাউথ এশিয়া এক্সপোজিশন, এখানে বাংলাদেশকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের জায়গা। বাংলাদেশের থিম পেভিলিয়ন করা হয়েছে। সো এটা থেকে প্রমাণিত হয় যে চৈনিক সরকার অর্থাৎ চীনের যে রাষ্ট্র কাঠামো আছে তারা বাংলাদেশের সাথে যে এক্সিস্টিং সম্পর্ক আছে সেই এক্সিস্টিং সম্পর্কটাকে আরও স্ট্রেংথেন, আরও শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশকে প্রাধান্য দেয়া হচ্ছে এবং এই প্রাধান্যটা বাংলাদেশের জন্য প্রয়োজন। কেননা আপনি জানেন বাংলাদেশে অপেক্ষাকৃত বাণিজ্যিকভাবে অনেক পিছিয়ে আছে, ইনফ্রাস্ট্রাকচারের দিকে পিছিয়ে আছে, কানেক্টিভিটির দিক দিয়ে পিছিয়ে আছে, টেকনোলজির দিক দিয়ে পিছিয়ে আছে। সো অনেক দিক দিয়েই বাংলাদেশ পিছনে আছে। এই এক্সপোজিশনটার মাধ্যমে বাংলাদেশকে হাইলাইট করা হয়েছে এবং এই এক্সপোজিশন প্রমাণ করছে বাংলাদেশকে হাইলাইটের মাধ্যমে যে চীন এবং বাংলাদেশ একসাথে শোল্ডার টু শোল্ডার কাজ করতে চায়। আপনি কি বাংলাদেশ প্যাভিলিয়ন দেখেছেন? কেমন লাগে? আমি দেখেছি, ইটস ওয়ান্ডারফুল। এখানে প্যাভিলিয়নে আমাদের প্রায় ৮০-৯০টার মতো বোধহয় স্টল আছে এবং এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন এবং কিছু কিছু প্রোডাক্ট আসছে খুবই এক্সেপশনাল। যেমন আপনি জানেন বাংলাদেশের একটা প্রোডাক্ট আছে অত্যন্ত ঐতিহ্যবাহী প্রোডাক্ট, নকশিকাঁথা। সেই নকশিকাঁথা আনা হয়েছে এখানে। আর বাংলাদেশে যে একটা আউটলেট আছে কারুপণ্য আড়ংয়ের একটা শোরুম আছে। তো এরকম বাংলাদেশের যে সমস্ত ব্র্যান্ডগুলা বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং পিপলস ফ্রেন্ডলি, সেই আউটলেটগুলা এখানে অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি অনেক ধরনের পণ্য নিয়ে বাংলাদেশের লোকজন এসছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চীন বাংলাদেশকে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখেছে এবং এতে বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে। আপনি তো ৭ম চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে অংশগ্রহণ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ ভাষণও দিয়েছেন। সেই ভাষণের মাধ্যমে আপনি চীনা মানুষের কাছে কীরকম বার্তা পৌঁছে দিতে চান সেই সম্পর্কে যদি একটু বলেন। দেখেন, চীন এবং বাংলাদেশের সাথে অনেক পুরনো একটা সম্পর্ক এবং এই সম্পর্কটা শুধুমাত্র স্টেট টু স্টেট না, পিপলস টু পিপল বাংলাদেশ। এবং এই যে বাংলাদেশকে আপনারা মানজেলা ডাকেন, সো এই যে বাংলাদেশকে না বলে মানজেলা বলা, আমাদের পারিবারিক পরিবেশে যেমন আদর করে পুরা নাম না ডেকে একটা ডাক নাম বা নিকনেম ডাকি, তো এই নিকনেমটা বলা হয় কিন্তু আদরের ডাক। তো আমরা যখন মানজেলা বলেন আমরা ধরে নেই বাংলাদেশ শুধুমাত্র চীনের প্রতিবেশী না, বাংলাদেশ চীনের অত্যন্ত আপন ঘনিষ্ঠ বন্ধু, যে কারণে মানজেলা বলে। আর ৭ম চায়না সাউথ এশিয়ার যে ফোরাম, এই ফোরামটা অত্যন্ত একটা শক্তিশালী ফোরাম এবং এই ফোরামে বাংলাদেশ সহ মালদ্বীপ ছিলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, তারপর আপনার নেপালের ডেপুটি স্পিকার ছিলেন, আরও শ্রীলঙ্কার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অনেকগুলা দেশের একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। এই মিলন মেলাটা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের যে আদার্স জিনিসগুলো আছে যেমন ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট,
আর পাশাপাশি আমাদের এআই টেকনোলজি ইন্ট্রোডিউস করা বাংলাদেশে, এবং ইকো এগ্রিকালচার বিভিন্ন সেক্টরে কাজ করা যেতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই গতকালকের যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চলতি মাসের শেষ সপ্তাহে চায়না সফর করবেন, এবং চায়না সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে যে চীনের একটা শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক, সেটা আরও জোরদার হবে। এবং চীনকে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, বিদেশের দ্বিতীয় সফর চীনকে তিনি ধরেছেন। এবং এই চীনের সাথে দ্বিতীয় সফর তৈরি করা বা সফর করার আরও কিছু ঐতিহাসিক কারণও আছে। আপনি জানেন, চীনের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম 1977 সনে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন, এবং তিনি তখন চীনে এসেছিলেন। পরবর্তীতে 1980 সনে তিনি চীনে এসেছিলেন। তারপরে আজকের প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেবের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু 1991 সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই চীনে এসেছিলেন। পরবর্তীতে আবার 2001 সনে তিনি যখন আবার নির্বাচিত হলেন, তখন 2002 সনে চীনে আসলেন। তো আপনি যদি একটু লিঙ্কটা দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান। তো অর্থাৎ বিএনপি যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ভার নেয় বা থাকেন, নির্বাচিত করেন, তখন চীনের সাথে সম্পর্কটা শুধুমাত্র একটা সম্পর্ক থাকে না, একটা বিশেষ সম্পর্ক স্থাপন হয়। এবং এই সফরগুলোর মাধ্যমে সেটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ চীনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে চীনও বাংলাদেশকে অত্যন্ত আপন হিসাবে বিবেচিত করে বাংলাদেশকেও গুরুত্ব দিয়ে আসছে। আসলে দুই দেশের মধ্যে যেমন একটা প্রধান বিষয়টা হলো এই বাণিজ্যিক ক্ষেত্রে যে সহযোগিতা, বাণিজ্যিক যে সম্পর্ক সুসংহত করার জন্য আসলে একটা সুষ্ঠু নীতি এবং ভালো আইনি পরিবেশ দরকার। তো এই ক্ষেত্রে যেমন চীনের বিনিয়োগকারীদের এবং বিশ্বের বিনিয়োগকারীদের আকর্ষণ করতে আপনাদের যেমন সংসদ থেকে কি কি সহায়তা প্রদান করতে পারেন? এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনার পররাষ্ট্রনীতি যেটা ঘোষণা করেছেন, বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তো সেই সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে আমরা চীন সহ অপরাপর যারা বন্ধুরাষ্ট্র আছে, তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে। পার্টিকুলারলি চীনা ইনভেস্টরদের জন্য আমাদের যেমন ইপিজেড আছে, আরও নতুন নতুন ইপিজেড করা হচ্ছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। সেই এক্সপোর্ট প্রসেসিং জোন নতুন যেগুলো করা হবে, শুধুমাত্র চীনের জন্য ডেডিকেট করে করা হচ্ছে। তো চীনকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে বাংলাদেশ বিবেচনা করছে, এবং সেই হিসাবে সরকার তার নীতি প্রণয়ন করবে, এবং যখন যে আইনি কাঠামোর প্রয়োজন পড়ে, বর্তমান সরকার অত্যন্ত আনন্দের সাথে সে আইনগুলো প্রণয়ন করবে। কিছুক্ষণ আগে আপনিও উল্লেখ করেছেন আসলে দুই দেশের মধ্যে যে মৈত্রী, এটা বিভিন্ন স্তরের মৈত্রী। হ্যাঁ, শুধু সরকারি নয়, মানুষের সাথে সংযুক্ত জোরদার করা, সেটাও এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। ভবিষ্যতে যেমন সংসদ পর্যায়ে বা যুবকদের মধ্যে বা বিভিন্ন স্তরের যে যোগাযোগ আরও গভীর করতে, তো এই ক্ষেত্রে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে? পরিকল্পনাটা আমাদের বাংলাদেশের যেমন আছে, আমি বিশ্বাস করি চীন সরকারেরও আছে। যেমন ধরেন, এখন বিশ্ব রাজনীতিতে একটা নতুন প্রিন্সিপাল এস্টাবলিশড হয়েছে, নতুন ফেনোমেনন ক্রিয়েট হয়েছে, পার্লামেন্টারি ডিপ্লোমেসি, অর্থাৎ সংসদীয় কূটনীতি। তো আমরা মনে করি বাংলাদেশ পার্লামেন্ট এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের মধ্যে একটা দ্বিপাক্ষিক
সম্পর্ক থাকবে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, ঠিক তেমনিভাবে পার্লামেন্টের সাথে একটা পার্লামেন্টের সম্পর্ক। এখানে যারা ন্যাশনাল পিপলস কংগ্রেসের যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছেন, অন্যান্য মেম্বার্স আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা বাংলাদেশে যাবেন। বাংলাদেশের স্পিকার বা পার্লামেন্ট মেম্বার তারা এই দেশে আসবেন। অর্থাৎ দুই আইনসভার এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এই কূটনৈতিক পার্লামেন্টারি কূটনীতিটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। এবং আমি মনে করি এটার একটা সিগন্যাল ইতিমধ্যে বাংলাদেশ পেয়েছে। আপনি জানেন যে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান গতকাল এসছিলেন, আমাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা মাননীয় ভাইস চেয়ারম্যানকে, হিজ এক্সেলেন্সিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনিও আমাদেরকে বলেছেন যে আগামী অগাস্টে এই ন্যাশনাল পিপলস কংগ্রেসের একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে হয়তো বা আমরা আবার দেখা হতে পারে। ঠিক তেমনিভাবে ইয়তের কথা যদি বলেন, বাংলাদেশে একটা ভাইব্রেন্ট কান্ট্রি ফর দ্য ইয়থ, যেখানে মোর দেন 40% জনসংখ্যার মধ্যে ইয়থস আছে। সো এই যে ইয়াত জনসংখ্যাটাকে কাজে লাগানোর জন্য, ওয়ার্কফোর্স হিসাবে কাজ করার জন্য চীন অ্যাজ এ গভর্নমেন্ট, অ্যাজ এ স্টেট এখানে আরও বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে বাংলাদেশ থেকে এনে। পাশাপাশি আমাদের যারা সিভিল সোসাইটির মেম্বার আছেন, প্রফেসরস আছেন, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, জার্নালিস্ট যারা আছেন, অর্থাৎ সমগ্র ক্ষেত্রে কাজ করার একটা সমূহ সম্ভাবনা এবং নতুন দ্বার উন্মোচিত হয়েছে বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে। জনাব তারেক রহমান সাহেবের দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিভিন্ন অ্যাভিনিউ ওপেন হয়েছে, যা ইতিপূর্বে কখনো ছিল না। দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের যে সহযোগিতা চলছে এবং অনেক দিন আগে থেকেও আসলে এই সহযোগিতা চলে আসছে। তো যেমন পানি সম্পদ হলো এই জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি একটা সম্পদ। তো এই ক্ষেত্রে যেমন তিস্তা নদীর প্রকল্প নিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা আগে থেকেই শুরু হয়েছে, এখন কি পর্যায়ে? পানি এটা ন্যাচারাল একটা রিসোর্সেস, বাট আনফর্চুনেটলি পানি নিয়ে রাজনীতি করা হচ্ছে। যেমন উজানের দেশ, আমাদের যতগুলা নদী আছে, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র কিছুটা চীনের সাথে সংশ্লিষ্টতা আছে, বাট অ্যাপার্ট ফ্রম ব্রহ্মপুত্র সবগুলা নদী উজানের দেশ থেকে প্রবাহিত, অর্থাৎ ভারত থেকে প্রবাহিত। তো আনফর্চুনেটলি ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশে, ফারাক্কা বাঁধ আপনি নিশ্চয়ই জানেন, ভারতে তারা তৈরি করেছে। ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশকে একটা মরুভূমি বানানো হচ্ছে। এখন আমাদের পানির সংকটটা এমন পর্যায়ে গেছে, পানির স্তর লেয়ার নিচে নামতে নামতে এখন অনেক জায়গায় ভূগর্ভস্থ পানি আমরা পাই না। কেন পাই না? বিকজ এই পানিটা তো বাংলাদেশে আসছে না। আনফর্চুনেটলি ইন্ডিয়ান ফরেন পলিসিতে আমরা দেখি, যখন আমাদের দেশে পানির প্রয়োজন নেই, অর্থাৎ বর্ষা মৌসুমে অটোমেটিক বৃষ্টির পানি আসে, তখন ওনারা ফারাক্কা বাঁধটা ওপেন করে দেন। এতে করে আমরা বন্যায় আক্রান্ত হই। যদি ড্রাই সিজনে, শুকনো মৌসুমে যদি ফারাক্কা বাঁধটা ওনারা ওপেন করতেন, খোলা রাখতেন, আমাদের হয়তো ভালো হতো। এখন তারা উল্টোটা করছেন, প্রকারান্তরে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। আমাদের কৃষি পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এমনকি আপনি জেনে অবাক হবেন, পানীয় জলের, অর্থাৎ যে পানি আমরা পান করি, সেই পানিটা পর্যন্ত আমরা পর্যাপ্ত পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব যে পদ্মা নদীতে একটা ব্যারেজ করবেন। তো পদ্মা নদীতে যদি ব্যারেজটা হয়, পাশাপাশি তিস্তাটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। কেননা উত্তরবঙ্গে আপনি যদি রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ওই অঞ্চলের কয়েক কোটি মানুষ আজকে পানি শূন্যতায় ভুগছে। এবং এই তিস্তা ব্যারেজ যদি করা হয়, অফকোর্স আমরা বিশ্বাস করি আমাদের পরম এবং মহান বন্ধু চীন এই ব্যাপারে এগিয়ে আসবেন। তিস্তা ব্যারেজটা যদি হয়, কৃষিক্ষেত্রে
প্রভূত উন্নয়ন সাধিত হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের জন্য যে পানির অপর নাম জীবন, সেই জীবনটা বাংলাদেশের মানুষ আবার ফেরত পাবে যদি চাইনিজ গভর্নমেন্ট তিস্তা ব্যারেজ প্রকল্পটা হাতে নিয়ে সম্পন্ন করে। খুব মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদের সাথে আপনার অনেক কিছু আইডিয়া শেয়ার করেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বটে। আপনারা কষ্ট করে সুদূর বেইজিং থেকে এখানে এসছেন। বেইজিং থেকে কুনমিংয়ের দূরত্ব 3.5 ঘন্টার ফ্লাইট, অথচ কুনমিং থেকে ঢাকার মাত্র 2 ঘন্টার ফ্লাইট। তো আমরা মনে করি কুনমিং ঢাকার খুব কাছের শহর বেইজিং থেকে। তো আমরা যেভাবে কুনমিং এবং ঢাকা কাছাকাছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইউনান প্রভিন্স তারা আরও কিছু পরিকল্পনা নেবেন যেন এই কুনমিং থেকে বিমানের পাশাপাশি সড়ক পথে আমরা কুনমিংয়ে আসতে পারি। এতে করে আমাদের লাভবান হবে, আমাদের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সহজ হবে, খরচ কম হবে এবং পিপলস টু পিপলস অর্থাৎ মানুষের মধ্যে যোগাযোগটা আরও বৃদ্ধি পাবে। কুনমিংয়ের সাথে আমাদের কালচারাল হেরিটেজের অনেক মিল আছে, ভৌগোলিকভাবে আমরা খুব কাছাকাছি। জাস্ট একটু মায়ানমারের ভিতর দিয়ে রাস্তাটা নিলেই চট্টগ্রাম পাবেন। আর আপনি জানেন চট্টগ্রাম হচ্ছে ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, বন্দর। তো অতএব কুনমিং থেকে যদি চট্টগ্রামের রাস্তা স্থাপিত হয়, কুনমিংও কিন্তু উপকৃত হবে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই তিস্তা প্রকল্প যেমন চাইনিজরা এগিয়ে আসবেন, ঠিক তেমনিভাবে কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ।